স্যার আমরা অ্যাকাউন্টিংয়ের আজকে একটা নিউ চ্যাপ্টার স্টার্ট করতেছি। তোমরা যারা ক্লাস 9-এ পড়ো বা এসএসসিতে পড়ো, হ্যাঁ, তাদের বোর্ড বইয়ের 4 নম্বর অধ্যায় হচ্ছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। ওকে, দেখো আমরা 2 নম্বর অধ্যায়টা করেছিলাম। 2 নম্বর অধ্যায়টা জাস্ট লেনদেন ছিল, অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলো আর্থিক ঘটনা এবং আমাদের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, ওই সমস্ত আর্থিক ঘটনাকে আমরা কি বলি? লেনদেন। তো 2 নম্বর অধ্যায়টা লেনদেন ছিল, বাট আমরা এখন যে অধ্যায়টা করব 4 নম্বর অধ্যায়, এই অধ্যায়টার নাম জাস্ট লেনদেন না, এই অধ্যায়টার নাম হচ্ছে কি স্যার? মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন। ওকে, তাহলে এই অধ্যায়টাতে আমরা লেনদেনগুলোকে কয়টা ভাগে বিভক্ত করতেছি? 2টা ভাগে বিভক্ত করতেছি। কিছু লেনদেন কি স্যার? মুনাফা জাতীয়, আর কিছু লেনদেন কি? মূলধন জাতীয়। তাহলে আমাদের এই অধ্যায়টার নাম কি বলো দেখি? মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন। ওকে মুবাশিরা, তুমি খুব ভালো করে ক্লাসটায় মনোযোগ দিবে। ওকে, তারপর আরিয়ান, বাশারাত, তোমরা কিন্তু গত ক্লাসে ছিল না। ওকে, সো তোমরা খুব মনোযোগ দাও এটা। তো স্যার এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে মূলধন জাতীয় লেনদেন এটা কি জিনিস, মুনাফা জাতীয় লেনদেন এটা কি জিনিস, দেখো মুনাফা জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনের কমন বিষয়টা কি বলো তো? কমন হলো এখানেও লেনদেন, এখানেও কি লেনদেন। তাই 2টার মধ্যে কমন হচ্ছে দুটোটাই কি লেনদেন, অর্থাৎ তারা আর্থিক ঘটনা। লেনদেন হতে গেলে কি হইতে হবে বলো তো? আর্থিক ঘটনা হতে হবে। তাহলে মূলধন জাতীয় লেনদেন এরা আর্থিক ঘটনা, মুনাফা জাতীয় লেনদেন এরাও কি আর্থিক ঘটনা। তবে এই 2 আর্থিক ঘটনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তোমার যে সমস্ত আর্থিক ঘটনা স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে বা স্থায়ী সম্পদ বিক্রয়ের সাথে জড়িত, যে সমস্ত আর্থিক ঘটনা দীর্ঘমেয়াদী দায় গ্রহণ বা দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সাথে জড়িত, যে সমস্ত আর্থিক ঘটনা মালিকের কাছ থেকে মূলধন প্রাপ্তির সাথে জড়িত, এই সমস্ত আর্থিক ঘটনাকে আমরা কি বলবো স্যার? মূলধন জাতীয় লেনদেন। কি বলবো? তাহলে মূলধন জাতীয় লেনদেনগুলো স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়, দীর্ঘমেয়াদী দায় বা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ বা পরিশোধ এবং মূলধন প্রাপ্তির সাথে জড়িত। আমরা যদি কোনো একটি স্থায়ী সম্পদ ক্রয় করি, এটা হবে মূলধন জাতীয় লেনদেন। যদি কোনো একটি স্থায়ী সম্পদ বিক্রি করি, এটাও কি হবে? মূলধন জাতীয় লেনদেন। যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করি, এটা কি হবে? মূলধন জাতীয় লেনদেন। যদি আমরা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ করি, এটাও কি হবে? মূলধন জাতীয় লেনদেন। যদি আমরা মালিকের কাছ থেকে মূলধন পাই, এটাও কি হবে? মূলধন জাতীয় লেনদেন। তার মানে যে সমস্ত লেনদেনের ফলে আমাদের স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়ের পরিবর্তন ঘটে, যে সমস্ত লেনদেনের ফলে স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়ের পরিবর্তন ঘটে, ওই লেনদেনগুলোকে আমরা কি বলবো স্যার? মূলধন জাতীয় লেনদেন। ওকে, তাহলে সব লেনদেনকে, সকল ধরনের লেনদেনকে মূলধন জাতীয় বলা যাবে বলো? না। ধরো আমি যদি বলি ভূমি ক্রয়, এটা মূলধন জাতীয় লেনদেন। আমি যদি বলি আসবাবপত্র বিক্রয়, এটা কি? মূলধন জাতীয় লেনদেন। আমি যদি বলি বন্ধকি ঋণ গ্রহণ, এটা কি? মূলধন জাতীয় লেনদেন। আমি যদি বলি ঋণ পরিশোধ, এটা কি? মূলধন জাতীয় লেনদেন। আমি যদি বলি মালিকের কাছ থেকে মূলধন প্রাপ্তি, এটা কি? মূলধন জাতীয় লেনদেন। কেন? বিকজ এই প্রত্যেকটা লেনদেনের কারণে হয় স্থায়ী সম্পদের উপর প্রভাব পড়ছে, নয়তো দীর্ঘমেয়াদী দায়ের উপর প্রভাব পড়ছে, নয়তো মূলধন বাড়ছে। রাইট? তাহলে যে সমস্ত লেনদেনের কারণে স্থায়ী সম্পদ পরিবর্তিত হয় বা স্থায়ী সম্পদের পরিবর্তন ঘটে বা দীর্ঘমেয়াদী দায়ের পরিবর্তন ঘটে বা মূলধন পাওয়া যায়, ওই লেনদেনগুলোকে আমরা কি বলবো স্যার? মূলধন জাতীয় লেনদেন। ক্লিয়ার? আরেক ধরনের লেনদেন আছে যেটার নাম কি স্যার? মুনাফা জাতীয় লেনদেন। তো মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে? দেখো, যেই লেনদেনগুলো হিসাবকালের মধ্যে বারবার 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 ঘটে, প্রতিনিয়ত ঘটতে থাকে। যেমন আমরা যখন হিসাব করি, আমরা কি অনন্তকালের জন্য হিসাব করি, অনির্দিষ্টকালের জন্য হিসাব করি, নাকি একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য হিসাব করি? ধরো আমরা 2025 সালের হিসাব করতেছি। ওকে, তাহলে আমাদের হিসাবকালটা শুধুমাত্র কার জন্য? 2025 সাল। এই 2025 সাল হচ্ছে আমাদের হিসাবকাল।
এই হিসাবকালের মধ্যে অর্থাৎ 2025 সালের মধ্যে যেই লেনদেনগুলো বারবার ঘটবে, ওই লেনদেনগুলোকে আমরা কি বলবো বলো তো? মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমাদের হিসাবকালের মধ্যে যে লেনদেনগুলো বারবার ঘটে, যে লেনদেনগুলোর প্রভাব এই হিসাবকালের মধ্যেই শেষ হয়ে যায়, ওই লেনদেনগুলোকে বলা হয় কি? মুনাফা জাতীয় লেনদেন। সাধারণত যত নিত্য নৈমিত্তিক আয় আছে, অর্থাৎ আমরা যে আয়গুলো করে থাকি সাধারণভাবে, এই সমস্ত আয় হচ্ছে কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। ধরো আমরা পণ্য বিক্রি করলাম, আমরা কি হিসাবকালের মধ্যে একবারই পণ্য বিক্রি করি না অসংখ্যবার বিক্রি করি? আমরা সেবা প্রদান করলাম, এই যে সেবায়, আমরা কি একবারই সেবায় করি, একবারই সেবা প্রদান করি নাকি অসংখ্যবার সেবা প্রদান করি? তাই এই যে পণ্য বিক্রয় বাবদ আয়, সেবা প্রদান বাবদ আয়, সুদ প্রাপ্তি বাবদ আয়, বাট্টা প্রাপ্তি বাবদ আয়, কমিশন প্রাপ্ত বাবদ আয়, বিনিয়োগের লভ্যাংশ বাবদ আয়, হ্যাঁ, উপভাড়া বাবদ আয়, শিক্ষানবিশ সালামি বাবদ আয়, এই যে আমি আয়ের কথা বললাম, এই আয়গুলো একটা হিসাবকালের মধ্যে কি একবারই ঘটে নাকি অসংখ্যবার ঘটে? এবং এই আয়গুলো দ্বারা বলো তো স্থায়ী সম্পদের কোনো চেঞ্জ আসে? নো। দীর্ঘমেয়াদী দায়ের কোনো চেঞ্জ আসে? নো। তার মানে দেখো, যে আয়গুলো দ্বারা স্থায়ী সম্পদ প্রভাবিত হয় না, দীর্ঘমেয়াদী দায় প্রভাবিত হয় না, যে আয়গুলো বারবার ঘটে মেয়াদকালের মধ্যে, এবং এই মেয়াদকালের মধ্যে এটার অস্তিত্ব কি হয়ে যায়? শেষ হয়ে যায়, এই আয়গুলোকে আমরা বলবো কোন ধরনের লেনদেন? মুনাফা জাতীয় লেনদেন। সেমভাবে 2025 সালে আমরা অনেক ব্যয় করব না? ধরো আমরা পণ্য ক্রয় করব, এটা কি ব্যয়? ধরো আমরা ভাড়া দিব, বেতন দিব, বিদ্যুৎ পানি গ্যাস বিল বা উপযোগ খরচ করব, তাই না? মণিহারি খরচ হবে, বিজ্ঞাপন খরচ হবে, তাই না? বাট্টা প্রদান বাবদ ব্যয় হবে, ওকে, কমিশন প্রদান বাবদ ব্যয় হবে, ঋণের সুদ বাবদ ব্যয় হবে, তাই না? অবচয় বাবদ ব্যয় হবে, অবলোপন বাবদ ব্যয় হবে, কুঋণ বাবদ ব্যয় হবে। এই যে ব্যয়গুলো, এই ব্যয়গুলো কি শুধু একবারই হবে মেয়াদকালের মধ্যে, হিসাবকালের মধ্যে, না বারবার হতেই থাকবে? এবং এই ব্যয়গুলোর দ্বারা আমার স্থায়ী সম্পদের কোনো পরিবর্তন ঘটবে না, আমার দীর্ঘমেয়াদী দায়ের কোনো পরিবর্তন ঘটবে না। তার মানে এই ব্যয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। কি স্যার? মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের হিসাবকালের মধ্যে বা আমাদের হিসাবের মেয়াদকালের মধ্যে বারবার সংগঠিত হয় যে সমস্ত আয়, যে সমস্ত ব্যয়, এই সমস্ত আয় এবং ব্যয়গুলোকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় লেনদেন। এবং মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব খুবই ক্ষণস্থায়ী, ওই মেয়াদকালের মধ্যে এর প্রভাবটা কি হয়? শেষ হয়ে যায়। সাধারণত 1 বছর বা তার চেয়ে কম সময় হয় প্রভাবটা। ওকে, আচ্ছা, তাহলে স্যার আমরা আবার একটু রিপিট করি, আমাদের এই অধ্যায়টার নাম কি বলো তো? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ আমরা লেনদেনগুলোকে কয় ভাগে বিভক্ত করব? 2 ভাগে। কিছু লেনদেনকে আমরা কি বলবো স্যার? মূলধন জাতীয় লেনদেন। আর কিছু লেনদেনকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় লেনদেন। ওকে, তো আসো এখন আমরা একটু ডিটেলস আলোচনাতে যাব। হ্যাঁ, তো ওকে স্যার, তাহলে চলো আমরা এখন মূলধন জাতীয় লেনদেন নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। ওকে, মূলধন জাতীয় লেনদেন তো অলরেডি আমরা জেনে গেছি মূলধন জাতীয় লেনদেন কাকে বলে, তাই না? কি বলছে? যে সমস্ত লেনদেনের কারণে স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায়ের পরিবর্তন ঘটে, সে সমস্ত লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলে। ওকে, তাহলে আমাদের যে সমস্ত লেনদেনের কারণে স্থায়ী সম্পদ চেঞ্জ হবে অথবা দীর্ঘমেয়াদী দায় চেঞ্জ হবে, ওই লেনদেনগুলোকে আমরা কি বলবো? মূলধন জাতীয় লেনদেন। তাহলে মূলধন জাতীয় লেনদেন হতে গেলে অবশ্যই কার উপর প্রভাব পড়তে হবে বলো তো? স্থায়ী সম্পদের উপর অথবা দীর্ঘমেয়াদী দায়ের উপর। ওকে, আচ্ছা, দেখো আমরা মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আলোচনা করি, যে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি, হ্যাঁ, কেন আমরা মুনাফা জাতীয় লেনদেনের থেকে মূলধন জাতীয় লেনদেনগুলোকে আলাদা করব, কি কারণে করব, কোন ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের কারণে মূলধন জাতীয় লেনদেনগুলো মুনাফা জাতীয় লেনদেনের তুলনায় আলাদা হবে। ওকে, সো আমাদেরকে এখন কি করতে হবে? এই মূলধন জাতীয় লেনদেনগুলোর বৈশিষ্ট্য একটু জানতে হবে। তাহলে দেখো, মূলধন জাতীয় লেনদেনের প্রথম বৈশিষ্ট্যটা কি? যে মূলধন জাতীয় লেনদেনের ফলে কি হবে?
স্থায়ী সম্পদ বাড়বে অথবা স্থায়ী সম্পদ কমবে। ওকে, যেমন আমি একটা ভূমি ক্রয় করলাম, তার মানে কি আমার কাছে ভূমি নামক স্থায়ী সম্পদটা বেড়ে গেল, সো এটা একটা মূলধন জাতীয় লেনদেন। ধরো আমি একটা দালান নির্মাণ করলাম, তার মানে কি আমার কাছে দালান নামক একটা স্থায়ী সম্পদ বেড়ে গেল, সো এটা কি মূলধন জাতীয় লেনদেন। ধরো আমি একটা যন্ত্রপাতি বিক্রি করে দিলাম, তার মানে আমার কাছে যন্ত্রপাতি নামক একটা স্থায়ী সম্পদ কমে গেল আমার কাছ থেকে, সো এটা কি একটা মূলধন জাতীয় লেনদেন। আমি ব্যাংক থেকে ঋণ নিলাম, তার মানে ব্যাংক ঋণ নামক দীর্ঘমেয়াদী দায় আমার বেড়ে গেল, সো এটা কি মূলধন জাতীয় লেনদেন। আমি বন্ধকি ঋণ পরিশোধ করে দিলাম, তার মানে আমার কাছে বন্ধকি ঋণ নামক দীর্ঘমেয়াদী দায় কমে গেল, সো এটা কি মূলধন জাতীয় লেনদেন, রাইট? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে মূলধন জাতীয় লেনদেনের ফলে কি হবে, স্থায়ী সম্পদ বাড়বে অথবা স্থায়ী সম্পদ, সেমভাবে মূলধন জাতীয় লেনদেনের ফলে কি হবে, দীর্ঘমেয়াদী দায় বাড়বে অথবা দীর্ঘমেয়াদী দায় কমবে। এরপরে দেখো, মূলধন জাতীয় লেনদেনের অর্থের পরিমাণ তুলনামূলক অধিক হবে। সাধারণত মুনাফা জাতীয় লেনদেনগুলো ছোট ছোট পরিমাণের হয়, বাট মূলধন জাতীয় লেনদেনের পরিমাণটা আকারে কি হয়, বিপুল। ওকে, যেমন ধরো তুমি একটা চিপস কিনেছো, এটা কোন ধরনের লেনদেন? চিপস ক্রয় করা হলো, এটা কোন ধরনের লেনদেন? এটা অবশ্যই মুনাফা জাতীয় লেনদেন, কারণ আমি যদি চিপস কিনি আমার স্থায়ী সম্পদ কি বাড়বে কমবে, আমার দীর্ঘমেয়াদী দায় কি বাড়বে কমবে? নো। তা চিপস ক্রয় এটা কি একটা মুনাফা জাতীয় লেনদেন। এখন চিপস ক্রয় এই লেনদেনটার পরিমাণ কত বলো তো? খুবই কম। আমার মতো গরিব হইলে হয়তো 20-30 টাকা, তোমাদের মতো মিডল ক্লাস হলে হয়তো 50-60 টাকা। তো এই যে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এই টাকাগুলা কি অনেক বেশি নাকি অল্প? অল্প। তাহলে আমি একটা চিপস কিনলাম যার টাকার পরিমাণটা কি অল্প। ওকে, সো মুনাফা জাতীয় লেনদেনের পরিমাণটা কি হয়, টাকার অঙ্কে ছোট হয়। কিন্তু ধরো আমি 50 লাখ টাকা দিয়ে একটা জমি কিনলাম, এটা কি মুনাফা জাতীয় না মূলধন জাতীয়? এই টাকার পরিমাণটা কি অল্প না অনেক? অনেক, তাই না? আমি 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, এটা কি মূলধন জাতীয় লেনদেন। এই টাকার পরিমাণ কি অল্প না অনেক? অনেক। আচ্ছা, আমরা বন্ধকি ঋণ কি ওই 5,000 10,000 নেই, নাকি জমি জমা বন্ধক রেখে লাখ লাখ টাকা ঋণ নেই? লাখ লাখ টাকা। ধরো তুমি 5 তলা বাড়ি করতে চাও, তুমি তোমার বাড়ির জমিটা ব্যাংকের কাছে বন্ধক রেখে কি করলা, 1 কোটি টাকার ঋণ নিলা, তাই না? তাহলে এই যে মানে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ, এটার পরিমাণ কি অল্প না অনেক? অনেক। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে মূলধন জাতীয় লেনদেনগুলোর অর্থের পরিমাণ, টাকার পরিমাণ কি হবে, বিপুল, অনেক হবে, মুনাফা জাতীয়র তুলনায় অনেক বেশি হবে। ওকে স্যার? আচ্ছা, এরপরে আসো আমরা মূলধন জাতীয় লেনদেনের আরেকটা বৈশিষ্ট্য দেখতেছি, যে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত ঘটে। অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনগুলো আমাদের সাথে বারবার ঘটবে না। যেমন ধরো আমরা বছরে কতবার চাল কিনি বলো তো? এই যে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে না, তো আমাদের ফ্যামিলি পরিচালনার জন্য বলো, আমরা চাল কিনি নাকি কিনি না? বছরে কতবার কিনি? 5-7 বার বা 12 বার কিনি, অনেকে প্রতি মাসে কিনি, 12 বার কিনি, তাই না? আচ্ছা, মাছ কিনি কতবার? বেশ অনেকবার। সবজি কিনি কতবার? বেশ অনেকবার। জামা কাপড় কিনি কতবার? বেশ অনেকবার। তেল মশলা অনেকবার, তাই না? এগুলো সবই কি মুনাফা জাতীয় লেনদেন, রাইট? কিন্তু বলো তো, আমরা বছরে ফ্রিজ কিনি কতবার? টিভি কিনি কতবার? এসি কিনি কতবার? বাড়ি কিনি কতবার? গাড়ি কিনি কতবার? অনেকবার? নাকি একবার এসি কিনলে মোটামুটি 10 বছর, 5 বছর, 5-10 বছর কি পার? একবার ফ্রিজ কিনলে 5-10 বছর পার, একবার বাড়ি কিনলে পুরো জীবনই পার হয়ে যায় নাকি? তার মানে আমরা বুঝতে পারলাম যে মুনাফা জাতীয় লেনদেনগুলো বারবার ঘটলেও মূলধন জাতীয় লেনদেনগুলো আমাদের জীবনে বারবার ঘটে না, বা ব্যবসায়িক জীবনে বারবার ঘটে না। এগুলো খুবই রেয়ার। একবার যদি ঘটে তো এর প্রভাবটা অনেক দীর্ঘমেয়াদী হয়, তাই না? আমি যদি ব্যবসায় ব্যবহারের জন্য একটা এসি কিনি, তাহলে মোটামুটি অনেক দিন পর্যন্ত আমি এসিটাকে ব্যবহার করবো। আমি প্রতি মাসে মাসে বছরে বছরে এসি কিনবো না। ওকে, এটাই বলা হয়েছে যে মূলধন জাতীয় লেনদেন অনিয়মিতভাবে ঘটবে। একবার যদি ঘটে এই লেনদেনগুলো, এর প্রভাবটা কি হবে, দীর্ঘমেয়াদী হবে, অনেক দিন পর্যন্ত
এই লেনদেনের প্রভাবগুলো থেকে যাবে। যেমন ধরো আমি যদি ব্যাংক থেকে বন্ধকি ঋণ নেই 50 লাখ টাকা, বলো তো আমি কি প্রতি মাসে মাসে ঋণ নিব, প্রতি বছর বছরে ঋণ নিব, না এই এক ঋণ পরিশোধ করতে আমার জীবন পার হয়ে যাবে, মোটামুটি 10 বছর লেগে যাবে, রাইট? তার মানে কি এই দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ অথবা স্থায়ী সম্পদ ক্রয়, এই লেনদেনগুলো যদি একবার ঘটে এর প্রভাবটা কি হয়, অনেক দিন পর্যন্ত রয়ে যায়। সো মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হলো এই লেনদেনগুলো অনিয়মিতভাবে ঘটবে, অর্থাৎ বারবার ঘটবে না আমাদের সাথে, এবং একবার ঘটলে প্রভাবটা অনেক দিন রয়ে যাবে। ওকে, এরপরে কি বলছে, আচ্ছা এটাই আর কি বলছে এখানে। ওকে স্যার, তাহলে আমরা মূলধন জাতীয় লেনদেন কাকে বলে বুঝলাম, এবং মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি বুঝলাম। ওকে, তাহলে বলো তো এখন কি আমাদের আর কোনো ডাউট আছে যে মূলধন জাতীয় লেনদেন কাকে বলে এবং মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ফাইন। এবার আসো মূলধন জাতীয় লেনদেন চেনার উপায়। অলরেডি আমরা বৈশিষ্ট্য দেখেই কিন্তু মূলধন জাতীয় লেনদেনগুলো চিনে ফেলবো যে এরা মূলধন জাতীয় আর এরা মূলধন জাতীয় নয়। তারপরেও আমি এইখানে মূলধন জাতীয় লেনদেন চেনার কয়েকটা উপায় দিলাম। এক হলো যদি আমরা কোনো স্থায়ী সম্পদ ক্রয় করি বা যদি আমরা কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি, যেমন জমি ক্রয় করলাম, এটা কি একটা স্থায়ী সম্পদ ক্রয়। আসবাবপত্র ক্রয় করলাম, এটা কি স্থায়ী সম্পদ ক্রয়, তাই না? আমরা যন্ত্রপাতি ক্রয় করলাম, এটা কি স্থায়ী সম্পদ ক্রয়। আচ্ছা, আমরা জমি বিক্রি করে দিলাম, এটা কি বিক্রয়। আসবাবপত্র বিক্রি করে দিলাম, এটা কি সম্পদ বিক্রয়। আমরা যন্ত্রপাতি বিক্রি করে দিলাম, এটা কি স্থায়ী সম্পদ বিক্রয়। এই যে আমি স্থায়ী সম্পদ ক্রয় করতেছি এগুলো সব কি মূলধন জাতীয় লেনদেন। এই যে আমি স্থায়ী সম্পদ বিক্রি করে দিচ্ছি এগুলো সব কি মূলধন জাতীয় লেনদেন। তাহলে স্থায়ী সম্পদ ক্রয় এবং স্থায়ী সম্পদ বিক্রয়, এই টাইপের যত লেনদেন আছে এই সব লেনদেনগুলোকে আমরা কি বলবো স্যার, মূলধন জাতীয় লেনদেন বলবো। ক্লিয়ার? ওকে, এরপরে আসো দ্বিতীয় উপায়, দীর্ঘমেয়াদী ঋণ, ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ গ্রহণ করা অথবা পরিশোধ করা। ধরো আমরা ব্যাংক ঋণ গ্রহণ করলাম, এটা কি, এটা হলো মূলধন জাতীয় লেনদেন, রাইট? অথবা আমরা বন্ধকি ঋণ গ্রহণ করলাম, এটা কি মূলধন জাতীয় লেনদেন। এই যে ঋণ গ্রহণ করলাম, ব্যাংক ঋণ গ্রহণ করলাম, বন্ধকি ঋণ গ্রহণ করলাম, অর্থাৎ দীর্ঘমেয়াদী দায় বেড়ে গেছে। সো এরা সবাই কি মূলধন জাতীয় লেনদেন। আবার আমি ঋণ পরিশোধ করে দিলাম, ব্যাংক ঋণ পরিশোধ করে দিলাম, বন্ধকি ঋণ পরিশোধ করে দিলাম। ওকে, তার মানে আমার দীর্ঘমেয়াদী দায় কমে গেছে। সো এরা সবাই কি মূলধন জাতীয় লেনদেন। ওকে স্যার, আচ্ছা এরপরে হলো মালিকের নিকট হতে মূলধন প্রাপ্তি। আচ্ছা, আমরা যখন ম্যাথ করি তখন আমরা নিজেদেরকে কি মনে করি, আমরা কি মালিক? নো, আমরা কি ফার্ম। আমরা ফার্ম বা আমরা ব্যবসা, আমরা নিজেদেরকে ফার্ম বা ব্যবসা মনে করব। মালিক হচ্ছে অন্য একজন। তো যিনি আমাদের মালিক তিনি আমাদেরকে যদি কোনো মূলধন দেয়, হয়তো সে আমাদেরকে টাকা দিল অথবা কোনো সম্পদ দিল, ওকে, তো এই মালিকের কাছ থেকে আমরা যদি কোনো মূলধন পাই, এই মূলধনটাকে, এই মূলধন প্রাপ্তিটাকেও আমরা কি বলবো স্যার, মূলধন জাতীয় লেনদেন। মালিকের কাছ থেকে সরাসরি কোনো মূলধন পেলে এটাকেও আমরা কি বলবো, মূলধন জাতীয় লেনদেন। ওকে, আচ্ছা, অ্যান্ড লাস্ট ওয়ান হলো স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে প্রত্যক্ষভাবে জড়িত সাধারণ ব্যয়সমূহ। দেখো এটা নিয়ে তোমরা একটু কনফিউজড হয়ে যাবা। হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি গাড়ি ভাড়া, গাড়ি ভাড়া এটা কি বলো, গাড়ি ভাড়াটা কি, এটা সাধারণ ব্যয় না? সো এটা কি মুনাফা জাতীয় ব্যয়। আমি যদি বলি সংস্থাপন ব্যয়, সংস্থাপন মানে কোনো কিছু স্থাপন করার ব্যয়, এটা একটা সাধারণ ব্যয় না? সো এটা কি মুনাফা জাতীয় ব্যয়, রাইট? কিন্তু এই সাধারণ ব্যয়গুলো যদি কোনো একটা স্থায়ী সম্পদ কেনার সাথে জড়িত থাকে তখন আর এই সাধারণ ব্যয়টাকে মুনাফা জাতীয় ব্যয় বলা যাবে না। তখন এটাকে কি বলতে হবে, মূলধন জাতীয় ব্যয়। কি বলতে হবে? যেমন ধরো আমি বললাম গাড়ি ভাড়া 500 টাকা, এটা সাধারণ ব্যয়, এটা মুনাফা জাতীয় লেনদেন। কিন্তু আমি যদি বলি আসবাবপত্র ক্রয়ের গাড়ি ভাড়া 500 টাকা, তখন এই গাড়ি ভাড়া 500 টাকাকে আর মুনাফা জাতীয় লেনদেন বলা যাবে না। এটা কি হয়ে যাবে, মূলধন জাতীয় হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা সাধারণ ব্যয়
যদি স্থায়ী সম্পদ কেনার সাথে জড়িত থাকে, ওই সাধারণ ব্যয়টাকে আমরা আর সাধারণ ব্যয় ধরবো না, মুনাফা জাতীয় ধরবো না, তাকে আমরা কি ধরবো, কি বিবেচনা করব, মূলধন জাতীয়। যেমন ধরো আমি বললাম সংস্থাপন ব্যয় 1000 টাকা, এটা একটা সাধারণ ব্যয়। কিন্তু আমি যদি বলি যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় 1000 টাকা, তাহলে এই যে সংস্থাপন ব্যয় এটা কার সাথে জড়িত, যন্ত্রপাতি কেনার সাথে জড়িত। তো যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ, এটার সাথে যেহেতু সংস্থাপন ব্যয়টা জড়িত, তাহলে একটা স্থায়ী সম্পদের সাথে সাধারণ ব্যয় যদি জড়িত থাকে, ওই সাধারণ ব্যয়টাকে আমরা কি বলবো, মূলধন জাতীয়। দ্যাটস ওয়াই যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়কে আমরা মুনাফা জাতীয় না বলে কি বলবো, মূলধন জাতীয় লেনদেন বলবো। ক্লিয়ার? তাহলে স্থায়ী সম্পদ ক্রয় বা বিক্রয়, এটা মূলধন জাতীয় লেনদেন। দীর্ঘমেয়াদী দায় গ্রহণ বা পরিশোধ, এটা কি মূলধন জাতীয় লেনদেন। মালিকের কাছ থেকে মূলধন প্রাপ্তি, এটা কি মূলধন জাতীয় লেনদেন। আর স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে যদি কোনো সাধারণ খরচ জড়িত থাকে, এই সাধারণ খরচটাকে আমরা মুনাফা জাতীয় না বলে কি বলবো, মূলধন জাতীয়। তাহলে স্বাভাবিকভাবে যদি সাধারণ খরচ থাকে, এটা কি মুনাফা জাতীয়। বাট স্থায়ী সম্পদের সাথে জড়িত সাধারণ খরচকে আমরা কি বলবো, মূলধন জাতীয়। যেমন আসবাবপত্র ক্রয়ের গাড়ি ভাড়া বা পরিবহন খরচ, এটা যদিও সাধারণ খরচ, বাট আসবাবপত্র ক্রয়ের সাথে জড়িত থাকার কারণে এটা কি হয়ে যাবে, মূলধন জাতীয়। যেমন যন্ত্রপাতি সংস্থাপন ব্যয়, সংস্থাপন ব্যয় যদিও সাধারণ খরচ, বাট এটা যন্ত্রপাতির সাথে জড়িত থাকার কারণে কি হয়ে যাবে, মূলধন জাতীয়। ওকে, এরপরে আমরা বলতে পারি ভূমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচ। ভূমি ক্রয়ের রেজিস্ট্রেশন খরচ, যদিও রেজিস্ট্রেশন খরচটা একটা সাধারণ ব্যয়, বাট এটা ভূমি ক্রয়ের সাথে জড়িত থাকার কারণে কি হয়ে যাবে, মূলধন জাতীয়। ওকে, বুঝতে পারলাম আমরা? তাহলে বলো আমরা কি এখানে যারা আছি, মূলধন জাতীয় ব্যয় মানে মূলধন জাতীয় লেনদেন কারা, আমরা কি চিনবো এখন? আমরা কি দেখলেই বুঝতে পারবো কারা মূলধন জাতীয়? ওকে, আমরা মূলধন জাতীয় লেনদেনের প্রকার ভেদগুলো নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো কারা কারা মূলধন জাতীয় লেনদেন, আমরা তো এগুলো এখন বুঝতে পারলাম। তো এই মূলধন জাতীয় লেনদেনগুলোকে অ্যানালাইসিস করে আমরা এদেরকে কয়টা প্রকারে বিভক্ত করতে পারি, 3টা প্রকারে বিভক্ত করতে পারি। অর্থাৎ আমরা যে সমস্ত মূলধন জাতীয় লেনদেনগুলো দেখছি, এই মূলধন জাতীয় লেনদেনগুলো কয় প্রকার হবে, 3 প্রকার। কিছু হলো মূলধন জাতীয় ব্যয়, কিছু কি স্যার, মূলধন জাতীয় ব্যয়, কিছু কি মূলধন জাতীয় প্রাপ্তি, কি স্যার, মূলধন জাতীয় প্রাপ্তি, আর কিছু মূলধন জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় লেনদেন কয়টা, 3টা। 1 মূলধন জাতীয় ব্যয়, 2 মূলধন জাতীয় প্রাপ্তি, 3 মূলধন জাতীয় আয়। তোমরাই বলো, এই যে আমরা যখন স্থায়ী সম্পদ ক্রয় করি তখন আমাদের কাছে টাকা আসে না যায়? তাহলে যে সমস্ত মূলধন জাতীয় লেনদেনের কারণে আমাদের থেকে টাকা চলে যাবে, যে সমস্ত মূলধন জাতীয় লেনদেনের কারণে আমাদের কাছ থেকে টাকা চলে যাবে, কমে যাবে, ওই মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমরা কি বলবো জানো, মূলধন জাতীয় ব্যয়। কি বলবো? আচ্ছা, এখন বলো তো, এই যে স্থায়ী সম্পদ ক্রয় করলে টাকা আসে না যায়, সো এটা কি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, স্থায়ী সম্পদ বিক্রয় করলে টাকা আসে না যায়, আসে। দেখো, টাকা আসলে এটাকে আমরা আয় বলবো না, কি বলবো, প্রাপ্তি। কি বলবো? অনেকেই ভুল করে ফেলবা, টাকা আসলে আয় মনে করো। আচ্ছা দেখো, আয় কি, আমরা পণ্য বিক্রি করে অথবা আমরা সেবা প্রদান করে যেটা পাই আমাদের পারিশ্রমিক হিসেবে, ওইটা হলো কি আয়। ওটা কি আয়। এটার উপরে অন্য কারো কি থাকে না, কোনো অধিকার থাকে না, রাইট? যেমন আমি তোমাদেরকে পড়ালাম, পড়িয়ে মাস শেষে আমি টাকা পেলাম, এটা আমার জন্য কি আয়, তাই না? কিন্তু আমি ব্যাংক থেকে টাকা ধার নিলাম 50,000, এই যে আমি ব্যাংক থেকে 50,000 টাকা ধার নিলাম, এটা কি আমার আয়? না, এটা কি আমার প্রাপ্তি। এটা কি প্রাপ্তি। ওকে, তাহলে আমাদের কাছে টাকা আসলেই যে সেটা আয় হবে, এটা কি বাধ্যতামূলক? নো। তাহলে টাকা আসলেই কিন্তু আয় হবে না। যে টাকাটা আমার, কাউকে দিতে হবে না, পরিশোধ করতে হবে না, ওকে, আমি পরিশ্রম করে পেয়েছি বা মানে মুনাফা অর্জন করে পেয়েছি, ওইটা হচ্ছে আমার আয়। বাট আমি জাস্ট পেয়েছি,
আমি ঋণ নিলাম, টাকা পেয়েছি, সম্পদ বিক্রি করলাম, টাকা পেয়েছি, এগুলো কিন্তু আমার আয় না, এগুলো হলো প্রাপ্তি। এগুলো কি? প্রাপ্তি। ওকে, তাহলে দেখো যে সমস্ত মূলধন জাতীয় লেনদেনের কারণে টাকা চলে যাবে, ওই সমস্ত মূলধন জাতীয় লেনদেনকে আমরা কি বলবো? মূলধন জাতীয় ব্যয়। কি বলবো? মূলধন জাতীয় ব্যয়। যে সমস্ত মূলধন জাতীয় লেনদেনের কারণে আমাদের কাছে টাকা আসবে তাদেরকে কিন্তু আমরা আয় বলবো না, তাদেরকে আমরা কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, যেমন দেখো স্থায়ী সম্পদ ক্রয় করলাম, টাকা আসছে না গেছে? তাহলে এই স্থায়ী সম্পদ ক্রয়টা কি? মূলধন জাতীয় ব্যয়। আসবাবপত্র ক্রয়, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। যন্ত্রপাতি ক্রয়, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। ভূমি ক্রয়, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। আবার দেখো আমরা স্থায়ী সম্পদ বিক্রি করলাম, তো স্থায়ী সম্পদ বিক্রি করলে টাকা কি যাবে না আসবে? তার মানে এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। কি স্যার? মূলধন জাতীয় প্রাপ্তি। ধরো আমরা আসবাবপত্র বিক্রি করেছি, এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। যন্ত্রপাতি বিক্রি করেছি, এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। ভূমি বিক্রি করেছি, এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। ওকে, দেখো দীর্ঘমেয়াদী ঋণ, ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ যদি আমরা গ্রহণ করি, টাকা কি যাবে না আসবে? আমরা ঋণ, ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ গ্রহণ করেছি, আমরা ঋণ নিয়েছি, টাকা কি গেল না আসলো? আসলো। তাহলে এই যে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ বা ব্যাংক ঋণ গ্রহণ বা বন্ধকি ঋণ গ্রহণ করলে যেহেতু টাকা আসে, সো এইগুলোকে আমরা কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে ঋণ গ্রহণটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। বন্ধকি ঋণ গ্রহণটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। ব্যাংক ঋণ গ্রহণটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। আর যদি আমরা এগুলো পরিশোধ করে দিই, টাকা কি আসবে না যাবে? যাবে। কি? যাবে। আর যদি টাকা যায় সেটা কি হবে? মূলধন জাতীয় ব্যয়। কি হবে? মূলধন জাতীয় ব্যয়। তার মানে ঋণ পরিশোধ, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। যদি বলি ব্যাংক ঋণ পরিশোধ, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। যদি বলি বন্ধকি ঋণ পরিশোধ, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। ওকে স্যার, মালিকের নিকট থেকে আমরা যদি মূলধন পাই, মালিকের কাছ থেকে মূলধন পেয়েছি, মালিক ব্যবসায় বিনিয়োগ করেছে 5 লাখ টাকা, তার মানে মালিক ব্যবসায় বিনিয়োগ করলো মানে কি? আমরা মালিকের কাছ থেকে টাকা পেলাম। এই যে আমরা মালিকের কাছ থেকে মূলধন পেলাম, এটা কি স্যার? মূলধন জাতীয় প্রাপ্তি। কি স্যার? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে বলো তো যে মূলধন জাতীয় লেনদেনগুলো কয় প্রকার? 3 প্রকার। একটা কি? মূলধন জাতীয় ব্যয়। আরেকটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। আরেকটা কি? মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় ব্যয় মানে কি? যে স্থায়ী সম্পদ ক্রয় বাবদ অথবা দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ বাবদ আমাদের কাছ থেকে যে টাকা চলে যাচ্ছে সেটা। মূলধন জাতীয় প্রাপ্তিটা কি? স্থায়ী সম্পদ বিক্রয় বাবদ অথবা দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ বাবদ অথবা মালিকের কাছ থেকে মূলধন প্রাপ্তি বাবদ আমাদের কাছে যে টাকা আসতেছে সেগুলা, রাইট? আচ্ছা, আরেকটা প্রকার আছে, সেটা কি? মূলধন জাতীয় আয়। আরেকটা কি স্যার? মূলধন জাতীয় আয়। দেখো সাধারণ আয় আর মূলধন জাতীয় আয় এই দুইটা কিন্তু সেম না। ওকে, এই দুইটা টার্মের মধ্যে ডিফারেন্সেস। মুনাফা জাতীয় আয় আর মূলধন জাতীয় আয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্সেস। দেখো সাধারণ যত আয় সবই হচ্ছে মুনাফা জাতীয় আয়। ধরো আমি যদি বলি পণ্য বিক্রয়, এটা কি? মুনাফা জাতীয় আয়। আমি যদি বলি সেবা প্রদান, এটা কি? মুনাফা জাতীয় আয়। আমি যদি বলি বার্তা প্রাপ্তি, এটা কি? মুনাফা জাতীয় আয়। আমি যদি বলি কমিশন প্রাপ্তি, এটা কি? মুনাফা জাতীয় আয়। আমি যদি বলি বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা কি? মুনাফা জাতীয় আয়। আমি যদি বলি শিক্ষানবিশ সালামি, এটা কি? মুনাফা জাতীয় আয়। তার মানে যত আয় আমরা জানি চিনি তারা সবাই কোন ধরনের আয়? মুনাফা জাতীয় আয়। তাহলে মূলধন জাতীয় আয় কারা? দেখো মূলধন জাতীয় আয় হলো কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে, কোনো একটা স্থায়ী সম্পদ ক্রয় এবং বিক্রয়ের মাধ্যমে আমরা যেই মুনাফাটা অর্জন করি ওই মুনাফাটাকে আমরা বলবো মূলধন জাতীয় আয়। কি বলবো? ধরো এটা হচ্ছে একটা বাড়ি, এটা কি একটা? তো এই বাড়িটা আমরা ক্রয় করলাম 10 লাখ টাকা দিয়ে। বাড়ি ক্রয় করেছি কত? তাহলে এই যে বাড়ি ক্রয় 10 লাখ, এটা কি? মূলধন জাতীয় ব্যয়। এটা কি? কারণ বাড়ি একটি স্থায়ী সম্পদ, এটা ক্রয় করেছি 10 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা চলে গেছে। তো বাড়ি ক্রয় 10 লাখ টাকা, এই 10 লাখ টাকা আমাদের জন্য কি? মূলধন জাতীয় ব্যয়। ধরো কিছুদিন পরে বাড়িটা আমরা বিক্রি করে দিলাম 12 লাখ টাকায়।
কত টাকায়? তো এই যে বাড়ি বিক্রয় করলাম 12 লাখ টাকায়, বলো এই টাকা কি গেছে না আসছে? তাহলে বাড়ি নামক স্থায়ী সম্পদ বিক্রি করে আমরা 12 লাখ টাকা পেয়েছি। এই যে বাড়ি বিক্রয় করা হলো 12 লাখ টাকায়, এই 12 লাখ টাকাকে আমরা কি বলবো? মূলধন জাতীয় প্রাপ্তি। কি বলবো? তাহলে বাড়ি ক্রয় করেছি 10 লাখ টাকা দিয়ে, এই 10 লাখ টাকা হলো মূলধন জাতীয় ব্যয়। বাড়ি বিক্রি করেছি 12 লাখ টাকায়, এই 12 লাখ টাকা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। এখন বলো এই বাড়ি নামক স্থায়ী সম্পদটা ক্রয় করলাম 10 লাখ টাকায়, বিক্রি করলাম 12 লাখ টাকায়, মাঝে দিয়ে আমার মুনাফা হলো কয় টাকা? লাভ হলো কয় টাকা? এই যে বাড়ি নামক স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা মুনাফা করলাম কত? 2 লাখ। এই 2 লাখ টাকাকে আমরা কি বলবো? মূলধন জাতীয় আয়। কি বলবো? আচ্ছা স্যার একটু দেখো তাহলে। ওকে, তো আমরা কি মূলধন জাতীয় আয়ের কনসেপ্টটা ক্লিয়ার? ওকে ফাইন, আমি তারপর একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ভূমি ক্রয়। ভূমি ক্রয় কত স্যার? 10 লাখ টাকা। আমরা ভূমি ক্রয় করলাম কয় টাকা দিয়ে? আচ্ছা বলো, এই যে ভূমি ক্রয় করলাম 10 লাখ টাকা দিয়ে, এটা কি? এটা মূলধন জাতীয় ব্যয়। এটা কোন ধরনের হিসাব, মানে কোন ধরনের লেনদেন? মূলধন জাতীয় ব্যয়। ওকে, আমরা ভূমি বিক্রয় করে দিলাম, যেটা কিনেছিলাম এটা বিক্রয় করে দিলাম কয় টাকায়? 12 লাখ টাকায়। কয় টাকায়? 12 লাখ টাকায়। এই যে 12 লাখ টাকা ভূমি বিক্রি করা হয়েছে, এই 12 লাখ টাকাকে তুমি কি বলবা? মূলধন জাতীয় প্রাপ্তি, রাইট? ওকে ফাইন, তাহলে বলো তোমার মুনাফা হলো কয় টাকা? কয় টাকা? 2 লাখ টাকা। এই মুনাফাটা কেন হয়েছে? ভূমি বিক্রয় করে, রাইট? স্থায়ী সম্পদ বিক্রি করে। তাহলে আমরা বলতে পারি ভূমি বিক্রয় জনিত মুনাফা। ভূমি বিক্রয় জনিত মুনাফা কত টাকা? 2 লাখ টাকা। তাহলে এই যে ভূমি বিক্রয় জনিত মুনাফা বা ভূমি নামক স্থায়ী সম্পদটা বিক্রি করে আমরা কয় টাকা মুনাফা করেছি? 2 লাখ টাকা। এই 2 লাখ টাকাকে আমরা কি বলবো? মূলধন জাতীয় আয়। ক্লিয়ার? একটা এক্সাম্পলের মধ্যেই দেখো আমরা মূলধন জাতীয় সব কয়টা লেনদেন পেয়ে গিয়েছি। মূলধন জাতীয় ব্যয় পেয়ে গিয়েছি, মূলধন জাতীয় প্রাপ্তি পেয়ে গিয়েছি এবং মূলধন জাতীয় আয়ও পেয়ে গিয়েছি। বলো এখন ধারণাটা কি ক্লিয়ার? তোমরা কি পারবা এই টাইপের ম্যাথ আসলে? ইনশাল্লাহ। কোনো কনফিউশন থাকবে? নো। ওকে, তাহলে মূলধন জাতীয় লেনদেন শেষ। এখন আমরা আলোচনা করব কি নিয়ে? মুনাফা জাতীয় লেনদেন নিয়ে। তো যারা মূলধন জাতীয় লেনদেনের ক্লাসটা এতক্ষণ করেছো, যারা মূলধন জাতীয় লেনদেনগুলোকে চিনে ফেলেছো, বলো তাদের জন্য এখন মুনাফা জাতীয় লেনদেন চেনাটা কি কঠিন? যারা মূলধন জাতীয় লেনদেন না তারাই কি মুনাফা জাতীয় লেনদেন। আমরা লেনদেনকে কয় ভাগ করতেছি? মূলধন জাতীয় আর কি মুনাফা জাতীয়। তো যারা মূলধন জাতীয় নয় তারাই কি মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্যগুলো তুমি যেখানে পাবা না তাদেরকেই তুমি কি বলবা? মুনাফা জাতীয় লেনদেন। ওকে, তো দেখো মুনাফা জাতীয় লেনদেনের একটা সংজ্ঞা এখানে দেয়া আছে। একটি ফার্মের নিত্য নৈমিত্তিক ব্যয়, অর্থাৎ প্রতিনিয়ত যে ব্যয়গুলো একটা ফার্মের সাথে ঘটে, এবং নিত্য নৈমিত্তিক আয়, অর্থাৎ একটা ফার্ম প্রতিনিয়ত যে আয়গুলো করে, যে লেনদেন হয় তাকে মুনাফা জাতীয় লেনদেন বলে। অর্থাৎ একটা ফার্মের নিত্য নৈমিত্তিক আয় বাবদ, নিত্য নৈমিত্তিক ব্যয় বাবদ যে লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলোকে আমরা কি বলি? মুনাফা জাতীয় লেনদেন বলি। ওকে স্যার? আচ্ছা, পরিচালন ব্যয় বাবদ। স্যার তোমরা জানো পরিচালন ব্যয় কাকে বলে? যেমন আমি একটা আসবাবপত্র কিনলাম, একটা যন্ত্রপাতি কিনলাম, একটা মেশিন স্থাপন করলাম, এগুলা কি পরিচালন ব্যয়? নো, এগুলো মূলধনী ব্যয়। এগুলা কি? পরিচালন ব্যয় হলো কি ব্যবসাটাকে চালানোর জন্য আমরা প্রতিনিয়ত যে ব্যয় করি। ধর প্রত্যয়টাকে চালানোর জন্য আমরা প্রতি মাসেই ভাড়া দিই, প্রতি মাসেই ম্যানেজারকে বেতন দিই, প্রতি মাসেই আমরা ইউটিলিটিস বিল দিই, প্রতি মাসেই আমরা অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বেয়ার করি। এগুলা সবই হচ্ছে কি নিত্য নৈমিত্তিক ব্যয় বা পরিচালন ব্যয়। কি স্যার? ব্যবসাটাকে চালানোর জন্য একদম নিয়মিতভাবে আমরা যে ব্যয়গুলো করি, এই ব্যয়গুলো হচ্ছে কি পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয় বাবদ এবং পরিচালন আয় বাবদ। পরিচালন আয় কাকে বলে? আমি জমি কিনে বিক্রি করে 2 লাখ টাকা মুনাফা করলাম, এই মুনাফাটা কি পরিচালন আয়? উত্তর হলো না, কারণ এই ধরনের মুনাফা আমরা কি প্রতিনিয়ত পাই? নো।
প্রতিনিয়ত আমরা ধরো প্রত্যয়ের কথাই আমি যদি বলি, প্রতিনিয়ত আমরা কি পাচ্ছি? তোমাদের কাছ থেকে বেতন পাচ্ছি, প্রতি মাসেই আমরা বেতন পাচ্ছি, মডেল টেস্ট ফি পাচ্ছি, রাইট, কোর্স ফি পাচ্ছি, হ্যাঁ, এই অনলাইন থেকে আমরা পাচ্ছি। তার মানে এইগুলো আমাদের কি পরিচালনা, এগুলো কি? তাহলে ব্যবসায়ের নিত্য নৈমিত্তিক ব্যয়গুলোকে আমরা কি বলবো? পরিচালন ব্যয়। ব্যবসায়ের নিত্য নৈমিত্তিক আয়গুলোকেই আমরা কি বলবো? পরিচালন আয়। যেমন পণ্য বিক্রয় বাবদ আয়, সেবা প্রদান বাবদ আয়, সুদ প্রাপ্তি বাবদ আয়, হ্যাঁ, কমিশন প্রাপ্তি বাবদ আয়, এগুলি সবই কি এই ধরনের আয়। ওকে, আচ্ছা, তাহলে স্যার মুনাফা জাতীয় লেনদেনের সংজ্ঞাটা আমরা বুঝে গেলাম যে ব্যবসায় নিত্য নৈমিত্তিক ব্যয় এবং নিত্য নৈমিত্তিক আয় বাবদ যত লেনদেন ঘটে সব লেনদেনই হচ্ছে কি মুনাফা জাতীয় লেনদেন। ওকে, এবার আসো মুনাফা জাতীয় লেনদেনের এখানে কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। আচ্ছা, মুনাফা জাতীয় লেনদেনগুলোর কি কি বৈশিষ্ট্য দেয়া আছে দেখো। এক, মুনাফা জাতীয় লেনদেনের অর্থের পরিমাণ তুলনামূলক অল্প হয়। মূলধন জাতীয় লেনদেনগুলো যেমন অনেক বড় অ্যামাউন্টের হয়, মুনাফা জাতীয় লেনদেনগুলো অত বড় অ্যামাউন্টের হয় না, তুলনামূলক কি হয়? কম হয়, অল্প পরিমাণ হয় টাকার পরিমাণটা। দুই, হিসাবকালের মধ্যে মুনাফা জাতীয় লেনদেন বারবার সংঘটিত হয়। ধরো আমরা 25 সালের হিসাব করতেছি, এই 25 সালের মধ্যে মুনাফা জাতীয় লেনদেনগুলো একবারই হবে? অসংখ্যবার। আমরা অসংখ্যবার ক্রয় করব, বিক্রয় করব, ভাড়া দিব, বিজ্ঞাপন খরচ করব, বিদ্যুৎ বিল দিব, রাইট? সো নির্দিষ্ট হিসাবকালের মধ্যে বা মেয়াদকালের মধ্যে মুনাফা জাতীয় লেনদেনগুলো বারবার সংগঠিত হবে। ওকে, এরপরে কি বললো? 3, এই লেনদেনগুলোর স্থায়িত্বকাল সাধারণত 1 বছর বা তার কম হয়। মুনাফা জাতীয় লেনদেন, যেমন ধরো আমি যদি একটা গাড়ি কিনি, 1 বছরের মধ্যে আমার গাড়িটা কি হাওয়া হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে, নাকি আমি অনেক বছর এই গাড়িটা ব্যবহার করতে পারবো? তার মানে মূলধন জাতীয় ব্যয়ের প্রভাবটা দীর্ঘমেয়াদী হয়। কিন্তু ধরো আমি যদি একটা চিপস কিনি, আমি যদি একটা শার্ট কিনি, আমি যদি একটা প্যান্ট কিনি, আমি যদি 1 বস্তা চাল কিনি, এই যে ব্যয়গুলো বললাম, এই ব্যয়গুলো কি অনেক দিন পর্যন্ত থাকবে, না 1 বছরের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে? তার মানে আমরা বলতে পারি যে মুনাফা জাতীয় লেনদেনগুলোর স্থায়িত্বকাল সাধারণত 1 বছর বা তার চেয়ে কম। আচ্ছা, মুনাফা জাতীয় লেনদেন দ্বারা স্থায়ী সম্পদ অর্জিত হয় না, অর্থাৎ যারা মুনাফা জাতীয় লেনদেন তাদের কারণে তোমার কাছে কোনো স্থায়ী সম্পদ বাড়বেও না, কমবেও না, বা তোমার কাছে কোনো দীর্ঘমেয়াদী দায় বাড়বেও না, কমবেও না। অর্থাৎ মুনাফা জাতীয় লেনদেনগুলো স্থায়ী সম্পদকে, দীর্ঘমেয়াদী দায়কে কোনোভাবেই প্রভাবিত করবে না। ওকে স্যার, এই হলো মুনাফা জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য। ওকে, মুনাফা জাতীয় লেনদেন তুমি কিভাবে চিনবা যে কারা মুনাফা জাতীয় লেনদেন? অ্যাজ ইউজুয়াল যত আয় আছে, সাধারণ আয়, সবাই কি মুনাফা জাতীয় লেনদেন। অ্যাজ ইউজুয়াল যত ব্যয় আছে, যত রকম সাধারণ ব্যয় আছে, সবাই কি মুনাফা জাতীয় লেনদেন। তবে এইখানে একটা ঝামেলা আছে, সাধারণ যত ব্যয় সবই কি মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু সাধারণ ব্যয়টা স্থায়ী সম্পদের সাথে জড়িত থাকলে তখন কি হয়ে যাবে? মূলধন জাতীয় হয়ে যাবে। পরিবহন খরচ মুনাফা জাতীয়, আসবাবপত্র ক্রয়ের পরিবহন খরচ মূলধন জাতীয়, সংস্থাপন ব্যয় মুনাফা জাতীয়, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মূলধন জাতীয়, রেজিস্ট্রেশন খরচ মুনাফা জাতীয়, ভূমির রেজিস্ট্রেশন খরচ, গাড়ির রেজিস্ট্রেশন খরচ, বাড়ির রেজিস্ট্রেশন খরচ, ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ মূলধন জাতীয়। বুঝছে? ওকে, তাহলে সাধারণ যত আয় আছে, এই আয়গুলোকে আমরা কি বলবো স্যার? মুনাফা জাতীয় লেনদেন। সাধারণ যত ব্যয় আছে, এদেরকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় লেনদেন। ওকে, তাহলে আমরা চিনবো মুনাফা জাতীয় লেনদেন কারা। গুড। এখন আসো আমরা মুনাফা জাতীয় লেনদেনগুলোর প্রকারভেদ একটু আলোচনা করি। হ্যাঁ, মুনাফা জাতীয় লেনদেনগুলোকে আমরা 3 ভাগে বিভক্ত করব। কয় ভাগে? মূলধন জাতীয় লেনদেন কয় প্রকার ছিল? মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয়, রাইট? এই 3 প্রকার ছিল। মুনাফা জাতীয় লেনদেনও কয় প্রকার? 3 প্রকার, বাট একটু অন্যরকম। যেমন মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, আর একটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে বলো তো স্যার, মুনাফা জাতীয় ব্যয় কয় রকম? 3 রকম। কয় রকম? 3 রকম। 1, মুনাফা জাতীয় আয়। 2, মুনাফা জাতীয় ব্যয়। 3, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ওকে স্যার, তো অ্যাজ ইউজুয়াল যত আয় আছে, সাধারণ যত আয় আছে, পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, সেবা প্রদান, ভাড়া প্রাপ্তি, বার্তা প্রাপ্তি,
কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ স্যালামি প্রাপ্তি, হ্যাঁ, লভ্যাংশ প্রাপ্তি, এই সাধারণ যত আয় আছে তারা সবাই কি চায়? মুনাফা জাতীয় আয়। তারা সবাই কি? মুনাফা জাতীয় আয়। এখন তোমাদের একটা কথা বলি, আমরা যে আয় করি, এই আয় কি আমরা শুধু নগদেই করি নাকি নগদে অনগদে দুইভাবেই করি? আয় কি শুধু নগদেই হয় বলো, নাকি নগদেও হয় আবার অনগদও হয়? যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি, ধরো 50,000 টাকার পণ্য বিক্রয়, 50,000 টাকার কি করলাম? পণ্য বিক্রি করলাম, যার 30,000 টাকা নগদে, 20,000 টাকা ধারে। তাহলে আমরা পণ্য বিক্রি করছি কত? 50,000 টাকা। এর মধ্যে নগদে কত? 30,000, ধারে কত? 20,000। এখন তুমি বলো আমার মোট বিক্রয় কত? 50,000। তার মানে আমার আয় হচ্ছে কত? মুনাফা জাতীয় আয় কত? 50,000। ওকে, অর্থাৎ যেটা নগদ, যেটা ধারে, সব মিলেই আমার আয়। মুনাফা জাতীয় আয় যখন তুমি চিন্তা করবা, তখন নগদে হলো না ধারে হলো এইভাবে চিন্তা করার দরকার নেই। নগদ, অনগদ, ধারে সব মিলাই আমি কি বলবো? মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা বিক্রি করেছি কত? 50,000। তার মানে আমার মুনাফা জাতীয় আয় কত? 50,000। কিন্তু এই 50,000-এর পুরাটাই কি নগদে? নগদে কত? এই যে আমি মুনাফা জাতীয় আয়ের যে অংশটা নগদে পেলাম, অর্থাৎ নগদ বা চেকে পেলাম, এই অংশটাকে আমি বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি। কি বলবো? মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে মুনাফা জাতীয় আয়ের যেই অংশটা নগদে পাওয়া যাচ্ছে, ওই অংশটাকে আমরা বলবো কি? মুনাফা জাতীয় প্রাপ্তি। অর্থাৎ যে সমস্ত মুনাফা জাতীয় আয়ের কারণে আমার কাছে টাকা আসতেছে, তারা কি? মুনাফা জাতীয় প্রাপ্তি। আর টাকা আসুক বা না আসুক, আয় হয়েছে, এই পুরাটাই কি? মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় প্রাপ্তি হলো মুনাফা জাতীয় আয়ের একটা অংশ। যেমন সব আয় কি নগদে হয় বলো? বাট্টা প্রাপ্তি, আমরা কি জীবনেও কখনো বাট্টা প্রাপ্তি নগদে পাবো? ধরো মিস্টার এক্স আমাদের কাছে 10,000 টাকা পায়, সে কি আমাদের পাওনাদার। সে আমাদেরকে বলল, আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা তোমাদের মাফ করে দিলাম। এই যে আমরা মিস্টার এক্স নামক পাওনাদারের কাছ থেকে 1,000 টাকা ছাড় পেয়েছি, এই 1,000 টাকাকে আমরা কি বলবো? প্রাপ্তবাট্টা। কি বলবো? পাওনাদারের থেকে যে টাকাটা ছাড় পাই সেটাকে কি বলে? এখন বলো, পাওনাদার এক্স আমাদেরকে 1,000 টাকা দিছে, নাকি সে আমাদের কাছে যে টাকাটা পায় ওইটা মাফ করে দিছে? তাই পাওনাদার যেটা মাফ করে দেয় সেটাকে আমরা প্রাপ্তবাট্টা বলি। এখন বলো, প্রাপ্তবাট্টা এটা একটা আয়, কিন্তু এই কারণে আমার পকেটে কি টাকা আসছে, নাকি পাওনাদার কমে গেছে? তাহলে প্রাপ্তবাট্টার কারণে পাওনাদার কমে, কখনো আমরা নগদ টাকা পাই না। তাহলে প্রাপ্তবাট্টা একটা আয়, বাট এটা কি নগদ আয় না অনগদ আয়? অনগদ আয়। এটা কোন ধরনের আয়? তাহলে প্রাপ্তবাট্টা এটা আয়ে যাবে, কিন্তু প্রাপ্তবাট্টা এটা মুনাফা জাতীয় আয়ে গেলেও এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তিতে যাবে বলো? যাবে না। কেন যাবে না? কারণ প্রাপ্তবাট্টা এটা একটা অনগদ আয়। নগদ আয়ও মুনাফা জাতীয় আয়ে যাবে, অনগদ আয়ও কি মুনাফা জাতীয় আয়ে যাবে। কিন্তু শুধুমাত্র নগদ আয়টা কোথায় যাবে? মুনাফা জাতীয় প্রাপ্তিতে যাবে। অনগদ আয়টা মুনাফা জাতীয় প্রাপ্তিতে যাবে না। বুঝছি নাকি বুঝি নাই? যা দেখো, আমি অনেক ইজি করে বলতেছি, যারা মনোযোগ দিচ্ছ না তারা কিন্তু বুঝবা না, তাদের কাছে কঠিন মনে হবে। তাহলে আমাদের সাথে যত আয় ঘটে, সমস্ত আয় কি? মুনাফা জাতীয় আয়। কিন্তু সমস্ত মুনাফা জাতীয় আয়কে আমরা কি মুনাফা জাতীয় প্রাপ্তি বলবো? না। যে সমস্ত মুনাফা জাতীয় আয়ের কারণে আমাদের কাছে টাকা আসবে, সেই সমস্ত মুনাফা জাতীয় আয়কে আমরা কি বলবো? মুনাফা জাতীয় প্রাপ্তি। আর যে সমস্ত মুনাফা জাতীয় আয়গুলো অনগদ, সেইগুলোকে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি বলবো না। ক্লিয়ার? সেমভাবে আমাদের সাথে প্রতিনিয়ত যে সমস্ত ব্যয়গুলো ঘটে, এই ব্যয়গুলোকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয়, ভাড়া প্রদান, বেতন প্রদান, অবচয়, অবলোপন, কুরিন, বিজ্ঞাপন, হ্যাঁ, মণিহারি খরচ, উপযোগ খরচ, অফিস খরচ, এরা সবাই কি? মুনাফা জাতীয় ব্যয়। এরা সবাই কি? মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ আমরা ব্যয় হিসেবে যাদেরকে চিনি জানি, তারা সবাই কি? মুনাফা জাতীয় ব্যয়। তো দেখো, মুনাফা জাতীয় ব্যয়গুলো আবার কয় রকম? দুই রকম। কিছু ব্যয়ের কারণে টাকা চলে যায়, আর কিছু ব্যয় হলো অনগদ, যার কারণে টাকা যায় না। যেমন ধরো আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করেছি। আমরা পণ্য ক্রয় করেছি কত টাকার? 20,000 টাকার। নগদে 5,000, ধারে 15,000।
তাহলে আমরা পণ্য ক্রয় করলাম 20,000 টাকার, কিন্তু আমাদের কাছ থেকে কি 20,000 টাকা গিয়েছে বলো? না। কেন যায় নাই? কারণ আমরা ধারে ক্রয় করেছি কত? 15,000, আর নগদে ক্রয় করেছি কত? 20,000। তাহলে আমার মোট ক্রয় কত? নগদে ক্রয় করেছি কত? 5,000, ধারে করেছি কত? 15,000। তাহলে আমার মোট ক্রয় কত? 20,000। এই মোট ক্রয়টাকে আমি কি বলবো? মুনাফা জাতীয় ব্যয়। অর্থাৎ ধারে ক্রয়, তারপরে নগদে ক্রয়, এই ধারে নগদ সব মিলেই আমার কি হয়ে যাচ্ছে? মুনাফা জাতীয় ব্যয়। কত? 20,000। কিন্তু আমার কাছ থেকে কি 20,000 টাকা গিয়েছে বলো? যায় নাই। কত গিয়েছে? 5,000। এই 5,000 টাকাকে আমি কি বলবো? মুনাফা জাতীয় প্রদান। কি বলবো? তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের যেই অংশটুকু নগদে হয়, মুনাফা জাতীয় ব্যয়ের যে অংশটুকুর জন্য টাকা চলে যায়, ওই অংশটাকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় প্রদান। কি বলবো? মুনাফা জাতীয় ব্যয় নগদও হতে পারে, অনগদও হতে পারে। যেমন বলো অবচয়। অবচয়, ধরো আসবাবপত্রের অবচয় হইলে এটা একটা ব্যয়, কিন্তু আমার কাছ থেকে কি টাকা চলে যাবে? না আসবাবপত্রের মূল্য কমে যাবে? পকেট থেকে কি টাকা যাচ্ছে যে আসবাবপত্রের অবচয় 10,000 হয়েছে, ভাই নেন 10,000 টাকা, কাউরে আমি দিয়ে দিলাম, এমন না। তাহলে আসবাবপত্রের অবচয় এটা একটা ব্যয়, বাট এই ব্যয়ের কারণে আসবাবপত্র কমতেছে, টাকা কমতেছে না। সো আমি বলতে পারি এটা একটা অনগদ ব্যয়। এটা কি? তাহলে এটা কি মুনাফা জাতীয় ব্যয় যাবে নাকি যাবে না? ইয়েস, যাবে। কিন্তু এটা মুনাফা জাতীয় প্রদানে যাবে? নো, যাবে না। কেন? কারণ টাকা তো যায় নাই। তাহলে এই আসবাবপত্রের অবচয়, যন্ত্রপাতির অবচয়, দালান কোঠার অবচয়, এগুলো মুনাফা জাতীয় ব্যয়। বাট যেহেতু এগুলো অনগদ ব্যয়, তাই এগুলো মুনাফা জাতীয় প্রদানে যাবে না। ধরো আমরা বার্তা দিলাম, মিস্টার ওয়াইয়ের কাছে আমরা 50,000 টাকা পাই, তারে আমরা 5,000 টাকা মাফ করে দিলাম। আচ্ছা, তাহলে এই যে দেনাদারকে যদি আমরা মাফ করে দেই, এটাকে কি বলা হয়? প্রদত্ত বার্তা। কি বলে? এটা একটা ব্যয়, সো এটা মুনাফা জাতীয় ব্যয় যাবে। কিন্তু আমি দেনাদারকে 5,000 টাকা মাফ করে দিলাম মানে কি? আমার পকেট থেকে 5,000 টাকা দিচ্ছি, নাকি দেনাদার 5,000 কমে গেছে? তাহলে বার্তা প্রদান করলে দেনাদার কমে, পকেট থেকে তো টাকা যায় না। তাহলে এই যে প্রদত্ত বার্তা, এটা কি নগদ লেনদেন না অনগদ লেনদেন? অনগদ লেনদেন, রাইট? তার মানে এটা একটা অনগদ ব্যয়। তাহলে এই প্রদত্ত বার্তাটা যেহেতু ব্যয়, সো মুনাফা জাতীয় ব্যয় যাবে। কিন্তু এটা যেহেতু অনগদ, এটার কারণে যেহেতু টাকা কমে নাই, তাহলে এটা কি নগদ প্রদানে যাবে, মানে মুনাফা জাতীয় প্রদানে যাবে? উত্তর হলো না, মুনাফা জাতীয় প্রদানে যাবে না। কিন্তু আমি নগদে পণ্য ক্রয় করলে এটা মুনাফা জাতীয় ব্যয়ও যাবে, প্রদানেও যাবে। আমি যদি বেতন প্রদান করি, মুনাফা জাতীয় ব্যয়ও যাবে, প্রদানেও যাবে। আমি যদি কমিশন প্রদান করি, মুনাফা জাতীয় ব্যয়ও যাবে, প্রদানেও যাবে। বুঝছি? ওকে, তাহলে মুনাফা জাতীয় আয় যা দেখো মুনাফা জাতীয় আয় এটারই একটা অংশ কি? মুনাফা জাতীয় প্রাপ্তি। আবার মুনাফা জাতীয় ব্যয় এটারই একটা অংশ কি? মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ মুনাফা জাতীয় আয় নগদ অনগদ সবই হবে, কিন্তু শুধুমাত্র নগদ মুনাফা জাতীয় আয়টা কি হবে? মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় ব্যয়টা নগদ অনগদ সবই হবে, কিন্তু শুধু নগদ ব্যয়টা কি হবে? মুনাফা জাতীয় প্রদান। বুঝছি নাকি বুঝি নাই? এটা কিন্তু ম্যাথে আসবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমাদেরকে অনেক সময় বলবে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করো। তখন তোমাকে ব্যয়ও চিনতে হবে, প্রদানও চিনতে হবে, আয়ও চিনতে হবে, প্রাপ্তিও চিনতে হবে। ওকে, আমি যে এই যে পয়েন্ট ধরে ধরে বলতেছি, বিলিভ মি স্যার, এমন না যে আমি তোমাদেরকে প্রেশারাইজ করতেছি। আমার প্রত্যেকটা কথাই তোমার ম্যাথ করতে গেলে লাগবে। যখন ম্যাথ করতে যাবা তখন দেখবে এই যে স্যারের প্রতিটা কথাই তো এখানে কাজে লাগতেছে। আর এই কথাগুলো যদি মাথায় না রাখো, তাহলে আর এই অধ্যায়ের ম্যাথগুলো পারবা না, অনেক কনফিউজড হবা, ভুল হয়ে যাবে। ওকে, তো আমরা মুনাফা জাতীয় লেনদেনের লাস্ট প্রকারভেদটা একটু দেখি। এটা কি স্যার? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি স্যার? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো, এতক্ষণে আমরা সবাই জানলাম যে মুনাফা জাতীয় লেনদেন যারা, তারা কি হয়? স্বল্প বা ক্ষণস্থায়ী হয়। তারা কি হয়? স্বল্পস্থায়ী বা ক্ষণস্থায়ী হয়। সাধারণত আমরা যে হিসাবকালের জন্য হিসাব রাখতেছি, ওই হিসাবকালের মধ্যে এর প্রভাবটা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। ধরো আমরা 25 সালের হিসাব করতেছি, তাহলে মুনাফা জাতীয় লেনদেনগুলোর প্রভাব 25 সালের মধ্যেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এটা আর 26 সালে যাবে না। তবে কিছু কিছু মুনাফা জাতীয় লেনদেন আছে যারা মুনাফা জাতীয় হলেও তাদের প্রভাবটা চলতি হিসাবকালে শেষ হয় না, পরবর্তী হিসাবকালের জন্য রয়ে যায়। এই টাইপের মুনাফা জাতীয় ব্যয়কে আমরা কি বলবো বলো তো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা কি বলতে পারি? সাধারণত মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাবটা
চলতি হিসাবকালের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে যে সমস্ত মুনাফা জাতীয় ব্যয়ের প্রভাব চলতি হিসাবকালে শেষ না হয়ে পরবর্তী হিসাবকালে রয়ে যায় বা ভবিষ্যতের পরবর্তী হিসাবকালের জন্য রয়ে যায়, ওই মুনাফা জাতীয় ব্যয়গুলোকে আমরা কি বলবো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মানে কি? বিলম্ব মানে কি? দেরি। অর্থাৎ যে মুনাফা জাতীয় ব্যয়গুলোর প্রভাব দেরিতে শেষ হচ্ছে, চলতি বছরে শেষ না হয়ে ভবিষ্যতে গিয়ে শেষ হচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কয়টা? 3টা। তোমরা এই 3টা ব্যয় মুখস্থ করে ফেলবা। এক হলো বিলম্বিত বিজ্ঞাপন। এক কি? স্যার ধরো আমি আমাদের এই প্রত্যয়ের প্রচারণার জন্য 10,000 পোস্টার বানাইছি। কয়টা পোস্টার? আচ্ছা তোমরা বলো, এই যে 10,000 পোস্টার বানালাম, এটা কি স্থায়ী সম্পদ না মুনাফা জাতীয় ব্যয়? তো আমরা এই 25 সালে 6,000 পোস্টার লাগিয়েছি, বাকি 4,000 পোস্টার আমরা রেখে দিছি, আগামী বছর লাগাবো। ওই যে 4,000 পোস্টার আমরা এখনো লাগাই নাই, রেখে দিছি, এটা কি স্থায়ী সম্পদ নাকি মুনাফা জাতীয় ব্যয়? কিন্তু এটা কি এই বছরে শেষ হয়েছে না ভবিষ্যতের জন্য রয়ে গেছে? তা দেখো, যদিও ওই যে 4,000 পোস্টার আনইউজ, যেটা আমরা এখনো লাগাই নাই, ইউজ করি নাই, এটা যদিও মুনাফা জাতীয় ব্যয়, বাট এটা এই বছরে শেষ হয় নাই, এটা পরবর্তী বছরের জন্য রয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি বলতে পারি এই আনইউজ 4,000 পোস্টার হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি স্যার? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সো বিলম্বিত বিজ্ঞাপনটা কি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ঠিক তেমনি তোমার ব্যবসাটা আছে ঢাকায়, তুমি এটাকে ট্রান্সফার করে চিটাগং নিয়ে গেলা, তাহলে এই যে ঢাকা থেকে তোমার ব্যবসাটা গুটিয়ে চিটাগং যদি তুমি নিয়ে যাও, তাহলে তোমার বেশ কিছু ব্যয় হবে না? এই ব্যয়টাকে আমরা বলি ব্যবসায়ী স্থানান্তর ব্যয়। কি বলি? এই ব্যবসায়ী স্থানান্তর করার জন্য যত ব্যয় হয়, এই ব্যয়গুলোকেও আমরা কি বলবো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি বলবো? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলবো। ওকে। আরেকটা হলো পণ্য উন্নয়নের গবেষণা ব্যয়। কি স্যার? পণ্য উন্নয়নের গবেষণা ব্যয়। এই যে তোমরা যেমন ধরো আইফোন দেখো না, যে আইফোন কি ছিল 13, দেন কি আসলো 14, দেন কি আসলো 15। তো এই যে আইফোনের যে এই যে 13-এর পর 14 আসলো, অর্থাৎ বেশ কিছু ফিচার অ্যাড হয়েছে, আরও আধুনিক। 15 আসছে, এটা আরও আধুনিক। তো এই যে তুমি দেখা গেল যে একটার পর একটা নতুন ভার্সন বাজারে আনতেছো, এটা কি এমনি এমনি আসতেছে নাকি তোমাকে R&D ডিপার্টমেন্টের মাধ্যমে, মানে বড় বড় কোম্পানি যারা, ওদের পণ্য উন্নয়নের জন্য গবেষকদের একটা দল থাকে, যেটাকে আমরা R&D বলি। কি বলি? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থাকে, R&D ডিপার্টমেন্ট থাকে বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের টিম থাকে। তাদের কাজই হলো পণ্যটাকে নিয়ে গবেষণা করে এটাকে উন্নত করা। তো এই পণ্য উন্নয়নের জন্য গবেষণা ব্যয় বাবদ যে ব্যয়টা হবে, ওই ব্যয়টাকেও আমরা কি বলবো স্যার? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি বলবো? তাহলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো মুনাফা জাতীয়, ওই ধরনের মুনাফা জাতীয় ব্যয় যাদের প্রভাব চলতি বছরে বা চলতি হিসাবকালে শেষ না হয়ে পরবর্তী হিসাবকালগুলোর জন্য রয়ে যায়। এবং এরকম ব্যয় কয়টা? 3টা। 1 বিলম্বিত বিজ্ঞাপন, 2 পণ্য উন্নয়নের গবেষণা ব্যয়, 3 ব্যবসা স্থানান্তর ব্যয়। জাস্ট এই 3টা মুখস্থ করে ফেলবো। ওকে। আচ্ছা, এরপরে আসো কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, আমরা এতক্ষণ যা কিছু শিখেছি ডান, আমাদের এই চ্যাপ্টারের মানে বেসিক কভার করে ফেলছে। এখন আমরা 2টা ব্যতিক্রম শিখে আমাদের আজকের ক্লাসটা শেষ করে দেব। আচ্ছা, ব্যতিক্রম 1 হলো মেরামত খরচ। 1 কি স্যার? এই মেরামত খরচটা তোমাকে খুব কনফিউজড করবে। হ্যাঁ, কেন জানো? কারণ মেরামত খরচকে কখনো কখনো আমরা মুনাফা জাতীয় ব্যয় বলবো। মেরামত খরচকে কখনো কখনো আমরা কি বলবো? মুনাফা জাতীয় ব্যয়। আবার মেরামত খরচকেই আমরা কখনো কখনো মূলধন জাতীয় ব্যয় বলবো। ওকে, তাহলে মেরামত খরচ এটা কখনো কি হচ্ছে স্যার? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে। আবার সেম মেরামত খরচটাই কখনো কি হচ্ছে? মূলধন জাতীয় ব্যয় হচ্ছে। কখনো কি হয়ে যাচ্ছে স্যার? মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেরামত খরচটাকে তুমি কখন মুনাফা জাতীয় ব্যয় ধরবা জানো? যদি ছোটখাটো হয়। কি স্যার?
ছোটোখাটো মেরামত ব্যয়কে তুমি কি বলবা? মুনাফা জাতীয় ব্যয়। যেমন ধরো তোমার একটা গাড়ি আছে, এখন ধরো গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, সো এটা রিপেয়ার করার জন্য তোমার 1000 টাকা খরচ হলো, এটা কি? মুনাফা জাতীয় ব্যয়। ধরো তোমার হর্নের সুইচ কেটে গেছে, এখন হর্ন বাজে না, তুমি রিপেয়ার করার জন্য 2000 টাকা খরচ হয়েছে, এটা কি? মুনাফা জাতীয় ব্যয়। ওকে, ধরো তোমার লক কাজ করতেছে না, ওটা ঠিকঠাক করার জন্য তোমার 3000 টাকা খরচ হয়েছে, এটা কি? মুনাফা জাতীয় ব্যয়। তার মানে এই যে গাড়িটার সাধারণ মেনটেনেন্স যে কস্ট, ছোটোখাটো যে মেরামত বাবদ ব্যয়, এই মেরামত ব্যয়গুলোকে তুমি কি বলবা? মুনাফা জাতীয় ব্যয়। কি বলবা? কিন্তু ধরো তোমার গাড়ির ইঞ্জিন ডাউন হয়ে গেছে, এখন এই ইঞ্জিনটাকে রিপেয়ার করার জন্য তোমার 1 লাখ টাকা লাগছে। কত? 1 লাখ টাকা। এটা কি ছোটোখাটো মেরামত ব্যয় না অনেক বড়? তাহলে এই যে বড় সড়ো যত মেরামত ব্যয় আছে, এই বড় সড়ো মেরামত ব্যয়গুলোকে আমরা কি বলবো স্যার? মূলধন জাতীয় ব্যয়। কি বলবো? মূলধন জাতীয় ব্যয়। ধরো তোমার বাসার আইপিএস এর ব্যাটারি ডাউন হয়ে গেছে, এখন তোমার 25,000 টাকা লাগলো নতুন ব্যাটারি কেনার জন্য। ব্যাটারি ডাউন মানে কি? আইপিএস অকেজো। তাই আইপিএসটাকে সচল করার জন্য তুমি কি করলা? আবার নতুন একটা ব্যাটারি কিনলা, পুরাতনটা ফেলে দিয়ে 25,000 টাকা দিয়ে একটা নতুন ব্যাটারি কিনলা। এটা কি ছোটোখাটো মেরামত ব্যয় না অনেক বড় সড়ো? সো এই যে আইপিএস এর নতুন ব্যাটারি ক্রয়, এটা কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় মেরামত ব্যয়। ধরো তোমার ফ্রিজের কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, ফ্রিজ অকেজো হয়ে গেছে, এখন এই কম্প্রেসারটা নষ্টটা ফেলে দিয়ে নতুন একটা কম্প্রেসার লাগালা ফ্রিজ সচল করার জন্য। তাহলে এই যে নতুন একটা কম্প্রেসার ক্রয় ফ্রিজের, এটা কোন ধরনের মেরামত ব্যয়? মূলধন জাতীয় মেরামত ব্যয়। ক্লিয়ার? তাহলে মেরামত ব্যয় এটা ছোটোখাটো হলে আমরা বলবো মুনাফা জাতীয় ব্যয়, আর মেরামত ব্যয়টা যদি বড় সড়ো হয়, যার কারণে কি হচ্ছে? নতুন করে আবার সম্পদটা ইউজ হচ্ছে, এই ধরনের মেরামত ব্যয়কে আমরা কি বলবো স্যার? মূলধন জাতীয় ব্যয়। এখন বলো তো, তুমি কি আর কনফিউজড হবা? নো। তাহলে কখন মেরামত ব্যয় মুনাফা জাতীয় হচ্ছে, কখন মেরামত ব্যয় মূলধন জাতীয় হচ্ছে আমরা বুঝবো। গুড। এই যে যারা এই কথাটা শুনো নাই, তারা কি কনফিউজড হয়ে যাবে না? আরে ভাই পাগল নাকি, এখানে বলে মুনাফা জাতীয় মেরামত ব্যয়, ওইখানে বলে মূলধন জাতীয়। ওকে, আরেকটা ব্যতিক্রম যেটা অলরেডি আমরা শিখে গেছি, সেটা হলো যে সাধারণ ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়, রাইট? তা সাধারণ যত ব্যয় আছে বা যত মুনাফা জাতীয় ব্যয় আছে, এরা তো মুনাফা জাতীয়। বাট যদি এই সাধারণ মুনাফা জাতীয় ব্যয়গুলা স্থায়ী সম্পদ কেনার সাথে জড়িত থাকে, তখন আর এটা কি সাধারণ ব্যয় হবে, মুনাফা জাতীয় হবে, না মূলধন জাতীয় হয়ে যাবে? ওই যে পরিবহন ব্যয়, এটা সাধারণ একটা ব্যয়, সো এটা মুনাফা জাতীয়। কিন্তু যদি বলে যন্ত্রপাতি ক্রয়ের পরিবহন খরচ, তখন পরিবহন খরচটা কি হয়ে যাবে? মূলধন জাতীয়। যদি বলে পণ্য ক্রয়ের পরিবহন খরচ, পণ্য ক্রয়ের পরিবহন খরচ 5,000 টাকা, বলো পণ্য ক্রয়টা কি স্থায়ী সম্পদ? তাহলে পণ্য ক্রয়ের পরিবহন খরচ 5,000, এই পরিবহন খরচটাকে তুমি কি বলবা? মুনাফা জাতীয় ব্যয়। কি বলবা? কিন্তু যদি বলে আসবাবপত্র ক্রয়ের পরিবহন খরচ 5,000, এই পরিবহন খরচকে তুমি কি বলবা? মূলধন জাতীয়। বুঝছো? তারপরে মুনাফা জাতীয় ব্যয়ের সাথে কোনো সাধারণ ব্যয় জড়িত থাকলে ওটা মুনাফা জাতীয়, বাট মূলধন জাতীয় ব্যয়ের সাথে কোনো সাধারণ খরচ জড়িত থাকলে ওইটার মুনাফা জাতীয় ব্যয় হবে না, ওটা কি হয়ে যাবে? মূলধন জাতীয় হয়ে যাবে। ওকে স্যার? ও মাই গড, আজকে তোমাদের গার্ডিয়ানরা আমারে পিটাবে। স্যার করছে কি? রেকর্ড হচ্ছে? রেকর্ড হচ্ছে? স্যার কষ্ট তো করছোই, কষ্ট যেহেতু করেই ফেলছো, তাহলে আমরা জাস্ট আর 2 মিনিট কষ্ট করি। 2 মিনিট প্লিজ প্লিজ, 2 মিনিট লাগবে। ওকে স্যার, তাহলে আমরা আচ্ছা আমরা এতক্ষণ যা কিছু শিখলাম তার ভিত্তিতে চলো আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি। ওকে, আচ্ছা স্যার প্লিজ একটু দেখো। আচ্ছা ধারে এটা একটা ম্যাথ, ওকে এটা একটা ম্যাথ। এখন আমরা এই ম্যাথটা কতে কি বলছে, কাট 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 এগুলো কেটে দিন ভাই। শোনো, বিলিভ মি আর 2 মিনিট লাগবে প্লিজ। এতক্ষণ আমরা যা কিছু দেখছি তার ভিত্তিতে আমরা এই জাস্ট একটা প্র্যাকটিস করে ফেলবো। স্যার এটা একটা ম্যাথ, ওকে এখানে কিছু ইনফরমেশন বা লেনদেন দেওয়া আছে। তো কতে তোমাকে বললো মূলধন জাতীয় লেনদেনের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এখানে কারা কারা মূলধন জাতীয় লেনদেন তাদের পরিমাণটা নির্ণয় করো।
আচ্ছা খতে কি বললো, এই যে লেনদেনগুলো দেয়া আছে এখান থেকে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ কারা কারা মুনাফা জাতীয় ব্যয় তাদের পরিমাণ নির্ণয় করো। গতে কি বললো, এখানে যে লেনদেনগুলো দেয়া আছে এদের মধ্যে কারা কারা মুনাফা জাতীয় আয় তাদের পরিমাণ নির্ণয় করো। ওকে, দেখো এই যে ম্যাথটা যে আমি দেখাচ্ছি এটাকে আমি বানিয়েছি? নো, এটা তোমাদের বোর্ড বইয়ের 5 নাম্বার ম্যাথ। ওকে, অর্থাৎ লাস্ট ম্যাথ, এই চ্যাপ্টারের একদম লাস্ট ম্যাথ তোমাদের সৃজনশীল 5। তো দেখো কত ইজি এখন তোমাদের কাছে এটা মনে হবে। তো আমরা এই লেনদেনগুলো পড়ে কি করব, মূলধন জাতীয় লেনদেনগুলোর পরিমাণ নির্ণয় করব, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব, আর কি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করব। ওকে, তো চলো আমরা একটু পড়ি। দেখো এখানে কি বলবো, মেয়ের 4, ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। স্যার তোমরাই বলো, পণ্য ক্রয় এটা কি একটা সাধারণ ব্যয় না? সো আমরা এই ধারে পণ্য ক্রয় এটাকে আমরা কি বলবো, মুনাফা জাতীয় ব্যয়। এটা কি হবে স্যার? মুনাফা জাতীয় ব্যয়, তাই না? তার মানে এটা কোথায় যাবে? খতে। এটা কোথায় যাবে? খতে, তাই না? আচ্ছা, দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লাখ টাকা। দোকানের ডেকোরেশন, সাজসজ্জা মানে কি ডেকোরেশন, এই যে ডেকোরেশনের জন্য আমরা যে ব্যয় করি এটা কি সাধারণ ব্যয়? নো, এটা কি মূলধন জাতীয় ব্যয়। এটা কি স্যার? এটা হলো মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এটা মূলধন জাতীয় ব্যয়। এটা কোথায় যাবে বলো? এই যে কতে, মূলধন জাতীয় লেনদেনে যাবে, রাইট? আচ্ছা 10 কি বললো, পণ্য পরিবহন ব্যয় 1500 টাকা। এই যে পরিবহন ব্যয়টা কার? পণ্যের। পরিবহন ব্যয়টা কার? তাহলে পণ্য ক্রয়ের পরিবহন খরচ এটা কি একটা সাধারণ ব্যয় না? ওকে, তাহলে এটা কি হবে? মুনাফা জাতীয় ব্যয়। এটা কি স্যার? মুনাফা জাতীয় ব্যয়। এটা কোথায় যাবে বলো তো? খতে। কোথায় যাবে? খতে। পণ্য বিক্রয়, স্যার পণ্য বিক্রয় একটা কি অ্যাজ ইউজুয়াল আয়, সাধারণ আয়। সো এটা কি হবে? মুনাফা জাতীয় আয়। পণ্য বিক্রয়টা কি মুনাফা জাতীয় আয়। সো এটা কোথায় যাবে? গতে। এই যে গতে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এরপরে কি বললো? বাট্টা প্রদান। স্যার আমরা বাট্টা প্রদান করেছি, কি করেছে? আচ্ছা, বাট্টা প্রদান করলে এটা কি হয়? আয় হয় না ব্যয় হয়? ব্যয় হয়। তাহলে বাট্টা প্রদান হচ্ছে একটা সাধারণ ব্যয়। সো এটা কি মুনাফা জাতীয় ব্যয়। এটা কোথায় যাবে? খতে। ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা। ধারে পণ্য বিক্রয়, স্যার তোমরাই বলো, ধারে পণ্য বিক্রি করছে, যে পণ্য বিক্রয় এটা একটা সাধারণ আয় না? সো এটা কোথায় যাবে? মুনাফা জাতীয় আয়। কোথায় যাবে? মুনাফা জাতীয় আয়। তার মানে এটা কি গ। দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা। আমরা আমাদের দোকানের জন্য একটা ফ্রিজ কিনেছি। স্যার ফ্রিজ ক্রয়টা কি সাধারণ ব্যয় নাকি মূলধন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। তাহলে দোকানের জন্য ফ্রিজ ক্রয় এটা হলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে এটা কোথায় যাবে বলো? কতে। কোথায় যাবে? কতে, রাইট? বিদ্যুৎ বিল পরিশোধ, এই যে আমরা বিদ্যুৎ বিল দেই এটা একটা সাধারণ ব্যয় না বলো? তাহলে এটা হলো মুনাফা জাতীয় ব্যয়। এটা কি মুনাফা জাতীয় ব্যয়। সো এটা কোথায় যাবে? খতে। কোথায় যাবে? খতে। কমিশন প্রাপ্তি, আমরা কমিশন পেয়েছি, এটা একটা সাধারণ আয় না বলো? সো এটা হলো মুনাফা জাতীয় আয়। এটা কি স্যার? মুনাফা জাতীয় আয়। সো এটা কোথায় যাবে? গতে। লভ্যাংশ প্রাপ্তি, স্যার আমরা যে লভ্যাংশ পেয়েছি এটা একটা সাধারণ আয় না বলো? সো এটা কোথায় যাবে? মুনাফা জাতীয় আয়ে যাবে। সো গতে। বোঝা গেল? ওকে, আচ্ছা এবার আসো লাস্ট যে জিনিসটা আমরা এখন শিখতে চাই, মানে যদি এখানে চাই নাই আমি এক্সট্রা শিখাচ্ছি। স্যার বলো তো, এই যে মুনাফা জাতীয় ব্যয় আমরা যাদেরকে বলি, এই মুনাফা জাতীয় ব্যয়েরই একটা অংশকে আমরা কি বলবো? মুনাফা জাতীয় প্রদান। কি বলবো? মুনাফা জাতীয় ব্যয়গুলো কয় রকম হয়? নগদ আর অনগদ। যারা নগদ তাদেরকে আমরা কি বলতে পারি? মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদান। তো আমরা মুনাফা জাতীয় ব্যয়গুলো একটু দেখি। স্যার দেখো 4 নাম্বারটা কি মুনাফা জাতীয় ব্যয় না? প্লিজ 4 নাম্বার কি? শোনো আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমার কি কষ্ট হচ্ছে না? এমন একটা ক্লাস আজকেও হচ্ছে যে পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। নেক্সট যে আমি ম্যাথ করাবো তোমাদের 1 আর 4, এই দুইটা ম্যাথ করতে গেলে এই কথা লাগবে, মুনাফা জাতীয় আয় আর প্রদান প্রাপ্তি এগুলো এখানে আছে। হ্যাঁ, আচ্ছা স্যার 4 নাম্বারটা দেখো, ধারে পণ্য ক্রয় 50,000। এটা কি মুনাফা জাতীয় ব্যয় না? কিন্তু এটা কি মুনাফা জাতীয় প্রদান হবে? কেন হবে না? কারণ এটা ধারে, টাকা যায় নাই। তাহলে 4 নাম্বার জাস্ট মুনাফা জাতীয় ব্যয়, নট মুনাফা জাতীয় প্রদান। এটা মুনাফা জাতীয় ব্যয় হবে কিন্তু মুনাফা জাতীয় প্রদান হবে না। তারপরে দেখো 10 নাম্বার, পণ্য পরিবহন ব্যয় 1500। এটা কি মুনাফা জাতীয় ব্যয়।
আচ্ছা বলো, টাকা গেছে নাকি যায় নাই? এটা কি ধারে না নগদে? নগদে। টাকা গেছে নাকি যায় নাই? গেছে। তার মানে এটা মুনাফা জাতীয় ব্যয়ও হবে, আবার এটা মুনাফা জাতীয় প্রদানও হবে। এটা ব্যয়ও যাবে, আবার মুনাফা জাতীয় প্রদানেও যাবে। আবার দেখো 15, এই যে বাট্টা প্রদান 700 টাকা, এটা কি মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু বাট্টা প্রদান করলে টাকা যায়। এটা যেহেতু অনগদ ব্যয়, সো এটা মুনাফা জাতীয় ব্যয় যাবে, কিন্তু মুনাফা জাতীয় প্রদানে কি যাবে? নো, এটা কিন্তু মুনাফা জাতীয় প্রদানে যাবে না। আবার দেখো এই যে বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা, এটা কি মুনাফা জাতীয় ব্যয় যাবে, রাইট? আর টাকা গেছে নাকি যায় নাই? তাহলে এটা মুনাফা জাতীয় প্রদানেও যাবে। এটা মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদান দুই জায়গাতেই যাবে। ওকে, আচ্ছা পণ্য বিক্রয় 18,000 টাকা, এটা কি বলো? মুনাফা জাতীয় আয়। এখন বলো টাকা আসছে নাকি আসে নাই? আসছে, তাহলে এটা মুনাফা জাতীয় প্রাপ্তি। তার মানে পণ্য বিক্রয়, যেহেতু এটা নগদে বিক্রি করেছে, এটা মুনাফা জাতীয় আয়ও যাবে এবং মুনাফা জাতীয় প্রাপ্তিতেও যাবে। আচ্ছা ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা, এটা কি মুনাফা জাতীয় আয়। এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তিতে যাবে? না। কেন যাবে না? কারণ এটা ধারে বিক্রি করছি, টাকা আসে নাই, সো এটা মুনাফা জাতীয় আয়ে যাবে, বাট মুনাফা জাতীয় প্রাপ্তিতে যাবে না। ওকে, এরপরে কমিশন প্রাপ্তি 3,000, কমিশন পেজ, এটা মুনাফা জাতীয় আয়ে যাবে। এবার বলো টাকা আসছে নাকি আসে নাই? তাহলে এটা মুনাফা জাতীয় প্রাপ্তিতেও যাবে। এটা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি দুইটাতেই যাবে। লভ্যাংশ প্রাপ্তি, টাকা আসছে নাকি আসে নাই? আসছে, তাহলে এটা মুনাফা জাতীয় আয়ও যাবে এবং মুনাফা জাতীয় প্রাপ্তিতেও যাবে। তাহলে আমরা বুঝলাম মুনাফা জাতীয় ব্যয় এদেরই কিছু কিছু মুনাফা জাতীয় প্রদানে যাবে, আবার মুনাফা জাতীয় আয় এদেরই কিছু কিছু মুনাফা জাতীয় প্রাপ্তিতে যাবে। এই ছিল আমাদের এই অধ্যায়ের পুরো বেসিক। এই কথাগুলো যদি তুমি মাথায় রাখো, মনে রাখো, তাহলে এই চ্যাপ্টারটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। আরেকটা কথা বলে দেই, সেটা হলো যারা এই অধ্যায়টা ভালো করে পারবা তাদের জন্য রেয়ামিল অধ্যায়টা অনেক ইজি হয়ে যাবে। কারণ রেয়ামিল অধ্যায়ের 50% ম্যাথ হলো এইখান থেকে আসে। বুঝতে পারছো? তুমি যখন রেয়ামিল করবা তখন রেয়ামিল করতে বলবে, পাশাপাশি তোমাকে বলবে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বের করো, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো, হ্যাঁ মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করো, এগুলো চাইবে। তার মানে এই অধ্যায়টা শিখলে এক ঢিলে কয় পাখি মারা হবে? 2 পাখি মারা হবে। এই চ্যাপ্টারটাও হবে, রেয়ামিল চ্যাপ্টারটাও কভার হবে। ওকে স্যার, তো আজকের ক্লাস এই পর্যন্তই।